আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম সবাইকে এইচএসসি 28 ব্যাচের। তো আমি একটু 5টা মিনিট সময় নিব, তোমরা একটু জয়েন হয়ে নাও। জয়েন হয়ে নিলে আমি তারপরে ক্লাস শুরু করব এবং কথা শুরু করব। আচ্ছা, আমাকে একটু জানাও এর মধ্যে যে তোমাদের মধ্যে কারা কারা এর মধ্যেই এইচএসসির পড়া একেবারে পুরো দমে শুরু করছো। এমন কেউ কি আছো যারা এইচএসসির পড়া একেবারে ফুল প্রিপারেশন নিয়ে শুরু করে দিছো? আমাকে একটু জানাও তো। আচ্ছা, আর কার কার ফার্স্ট ক্লাস আজকে সেটাও একটু জানাও। এমন কেউ আছো যার যার আজকে ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস করতেছো ম্যাথের? আচ্ছা, আমি একটু দেখে নেই কি অবস্থা সবার, গ্রুপে সবাই জয়েন, লাইভে সবাই জয়েন করতেছে কিনা। দুইটা শেষ, দুর্জয় সরকার, দুইটা কি শেষ? দুইটা চ্যাপ্টার শেষ নাকি দুইটা পেপার শেষ? আচ্ছা, তোমরা একটু লাইভটা একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড যারা আছে ওরা একটু জয়েন হয়ে নিক। জয়েন হয়ে নিলে আমি 5 মিনিটের মধ্যে শুরু করে দিব, বেশি দেরি করব না। লাইভটা একটু শেয়ার করে দাও, যে যে গ্রুপে আসো গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দাও। নূর হোসেন খান, এটা স্যার, এটা আপনার সাথে আমার ফার্স্ট ক্লাস, তোমার সাথেও এটা আমার ফার্স্ট ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে দেখা যাক যে তোমরা পড়াশোনা বুঝো কিনা ইন্টারমিডিয়েটের। আর 2 মিনিট সময় নিব, 8টা 5-এ ক্লাসটা শুরু করব। একটু জয়েন হয়ে নাও। আচ্ছা, আজকে আমি যদি তোমাদেরকে গিফট দিতে চাই, তোমরা কি গিফট চাও বলো আমাকে। আমি যদি পারি তোমাদেরকে আজকের ক্লাসে যারা যারা ভালো পারফর্ম করবে, যারা যারা অ্যান্সার দিতে পারবে তাদেরকে আমি গিফট দিব। কি গিফট চাও আমাকে একটু বলো। সাউন্ডের কি প্রবলেম? সাউন্ডের কি প্রবলেম নাকি ঠিক আছে? একটু আমাকে জানাও তো, সাউন্ড কি ঠিক আছে? অর্পিতা বলছে যে স্যার সাউন্ড কি একটু বাড়ানো যাবে? ইমা বলছে স্যার এইটা কি ফ্রি ক্লাস? এটা অ্যাকচুয়ালি ফ্রি ক্লাস নয়, আমরা একেবারে পেইড ব্যাচের ক্লাসটা শুরু করছি। আজকে যেহেতু রেদওয়ান্স মেথডে আমার প্রথম ক্লাস, এই কারণে আমি এই প্রথম ক্লাসটা শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত করে দিছি। আমি জাস্ট তোমরা এটা দেখবা যে আমার পড়া তোমরা বুঝো কিনা বা কতটুকু বুঝো, বা আমার 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 সাথে তুমি কন্টিনিউ করলে তোমার কতটুকু পড়া হবে, এটা বোঝার জন্য। সাউন্ড ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার। জার্সি, জার্সি গিফট চাই প্রত্যয়। ঠিক আছে। যারা যারা ক্লাসে ভালো পারফর্ম করবে আজকে তাদেরকে আমি জার্সি বলতে, জার্সি বলতে এখন তো ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপের জার্সি দিব না। আমি আমার যে জার্সি আছে, আমার রিফাত ম্যাথকেয়ারের জার্সি আছে, রিফাত ম্যাথকেয়ারের জার্সি তোমাদেরকে আমি কুরিয়ারে পাঠিয়ে দিব। আজকে 5জনকে জার্সি দিব ফার্স্ট ক্লাসে। কিন্তু উত্তর দিতে হবে ঠিকঠাকভাবে, যারা ভালো পারফর্ম করবে আগে উত্তর দিবে তাদেরকে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে, টি শার্ট পাঠিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, আমি একটু শুরু করি।
দেখো তোমরা ধীরে ধীরে জয়েন হয়ে নাও, আমি একটু শুরু করি। এইচএসসিতে তোমরা তো ম্যাথ ফার্স্ট পেপার কোর্সে জয়েন আছো। ম্যাথ ফার্স্ট পেপার কোর্সে টোটাল চ্যাপ্টার আছে 10টা চ্যাপ্টার, এবং এই 10টা চ্যাপ্টার 4টা ক্যাটাগরির মধ্যে পড়ে। 4টা ক্যাটাগরির মধ্যে 10টা চ্যাপ্টার পড়ে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে বীজগণিত, এরপরে জ্যামিতি, এরপরে ত্রিকোণমিতি, এবং শেষ ক্যাটাগরিটা হচ্ছে ক্যালকুলাস। এই 4টা ক্যাটাগরিতে ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে 10টা, এবং এই 10টা চ্যাপ্টারের মধ্যে আমি নিব 5টা চ্যাপ্টার এবং তোমাদের শোভন স্যার নিবে 5টা চ্যাপ্টার। আমি কোন 5টা চ্যাপ্টার নিব তোমাদেরকে একটু বলে দিই। আমি জ্যামিতি যে পার্টটা, এই জ্যামিতি পার্টটা পুরোটাই নিব। জ্যামিতি পার্টের মধ্যে 3টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে সরল রেখা, বৃত্ত এবং ভেক্টর। এবং বীজগণিত থেকে আমি নিব ফাংশন, এবং শেষে ক্যালকুলাস থেকে আমি নিব ইন্টিগ্রেশনটা। এই 5টা চ্যাপ্টার আমি নিব, এবং এর বাহিরে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো নিবে তোমাদের শোভন স্যার। ঠিক আছে? তো সেটারই আজকে প্রথম লেকচারে আমরা শুরু করব সরল রেখা। তো সরল রেখা চ্যাপ্টারটা জ্যামিতির একটা পার্ট। হ্যাঁ, তোমরা 9-10-এও কিন্তু জ্যামিতি পড়ে আসছো, তাই না? 9-10-এর যে জ্যামিতি, ওই জ্যামিতির সাথে এইচএসসির যে জ্যামিতি, এটার একটু পার্থক্য আছে। 9-10-এর যে জ্যামিতি পড়ে আসছো, ওই জ্যামিতিটা এখানে আর পড়ানো হয় না। দুটার মধ্যে পার্থক্য আছে। 9-10-এর জ্যামিতিকে বলা হয় ইউক্লিডীয় জ্যামিতি, আর এইচএসসির যে জ্যামিতি, এটাকে বলা হয় কার্তেশিয়ান জিওমেট্রি বা কার্তেশীয় জ্যামিতি বলা হয়। ইউক্লিডীয় জ্যামিতিটা কি? ইউক্লিডীয় জ্যামিতি হচ্ছে যে জ্যামিতিকে চিত্র, যুক্তি এবং প্রমাণ দ্বারা উপস্থাপন করা হয়, এটাকে বলা হয় ইউক্লিডীয় জ্যামিতি। আর কার্তেশীয় জ্যামিতিটা কি? কার্তেশীয় জ্যামিতিটা হচ্ছে যে জ্যামিতিটাকে বীজগণিতের মাধ্যমে কনভার্ট করা হয়। ওই আগে যে তোমরা সম্পাদ্য উপপাদ্য পড়তো না, ওই সম্পাদ্য উপপাদ্যটা এখানে নাই। মানে আল্লাহ বাঁচাইছে তোমাদের, ইন্টারমিডিয়েটে কোনো সম্পাদ্য উপপাদ্য নাই, কোনো প্রমাণ মুখস্থ করতে হবে না। ইন্টারমিডিয়েটের জ্যামিতি হলো কার্তেশীয় জ্যামিতি। জ্যামিতিটাকেই আমরা বীজগণিত দিয়ে পড়বো, এবং তোমরা জানো বীজগণিত হচ্ছে সবথেকে সহজ পাঠ। এবং যেহেতু জ্যামিতিটাকে বীজগণিত দিয়ে পড়বো, এবং এই জ্যামিতিটাও আমি বলবো যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এই জ্যামিতি পার্টটা হলো তোমার ম্যাথমেটিক্সের সবথেকে সহজ এইচএসসিতে। তো এর মধ্যে আমরা আজকে শুরু করতেছি চ্যাপ্টারের নাম হচ্ছে সরল রেখা। সরল রেখা নিয়ে আলোচনা করব। শোনো একটু ভালো করে। সরল রেখা তোমার ফার্স্ট পেপার বইয়ে যতগুলো বড় বড় চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপার বইয়ে মোটামুটি 3টা বড় বড় চ্যাপ্টার আছে। একটা হচ্ছে সরল রেখা, একটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, আর একটা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এই বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে সরল রেখা। ঠিক আছে? এবার আসো একটু তোমাদেরকে দেখাই দিই সরল রেখার মধ্যে কি কি আছে। ওকে, শুরু করা যাক। দেখো, সরল রেখা চ্যাপ্টারের 2টা পার্ট। একটা পার্টে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম পড়ব, আর একটা পার্টে আমরা পড়ব ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন বা সরল রেখার সমীকরণ। সরল রেখা চ্যাপ্টারটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টার। স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে 4টা অনুশীলনী আছে, 3A থেকে 3D। আর সরল রেখার সমীকরণ যে পার্টটা, সমীকরণ পার্ট হচ্ছে 3E, 3F এবং 3G। তার মানে পুরা সরল রেখা চ্যাপ্টারে তুমি অনুশীলনী পড়বা 4টা এবং 3টা 7টা অনুশীলনী। যেহেতু 7টা অনুশীলনী, এই চ্যাপ্টারটা মোটামুটি বড় ধরনের একটা চ্যাপ্টার। তো বড় ধরনের চ্যাপ্টারগুলোতে আমরা যখন পড়াই তখন আমরা একটা মুশকিলে পড়ি। মুশকিল কি জানো? বড় ধরনের চ্যাপ্টারগুলো যখন শুরু করা হয়, শুরুতে তোমাদের খুবই ভালো মনোযোগ থাকে। যখনই চ্যাপ্টারের 10টা 12টা লেকচারের দিকে চলে যাওয়া যায়, তখন আস্তে আস্তে তোমার মনোযোগটা থাকে না। মাঝখানে যদি কোনো একটা লেকচার গ্যাপ যায় তাহলে তো আরও হয়ে গেছে। তো সরল রেখার এই পার্টটাতে বিন্দু নিয়ে আলোচনা করা হয়, বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আলোচনা করা হয়,
বিন্দুর দূরত্ব নিয়ে আলোচনা করা হয়, ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়। এই পার্টটা মোটামুটি অনেকটাই তোমরা 9-10-এ পড়ে আসছো এবং এই পার্টটা সব থেকে সহজ। আর এই পার্টটা তোমাদের কাছে একদমই নতুন হবে। এই পার্টে আমরা আলোচনা করব সরলরেখার সমীকরণ, 3E 3F 3G তিনটাতেই সমীকরণ নিয়ে আলোচনা করব এবং এই পার্টটা হচ্ছে সরলরেখার মেইন পার্ট। তো যেহেতু পরের দিকে গিয়ে মনোযোগ থাকে না, এই কারণে আমি শুরুতেই সমীকরণ পার্টটা আগে শুরু করি। তো তোমাদের সাথেও আমি সরলরেখার সমীকরণটাই আলোচনা করব আগে, তারপরে সহজ পার্টটা আমরা পরে করব। এবং এই পার্ট করতে এটার খুব একটা কিছু লাগবে না, মানে তেমন কোনো বেসিকই লাগবে না এই পার্টটা থেকে। ডিরেক্টলি আমরা সরলরেখার সমীকরণ শুরু করব, যা অনুশীলনী হচ্ছে 3E। এবং এই 3E অনুশীলনীর আজকে একটা টপিক পড়ব, ডিটেইলস পড়ব। টপিকের নাম হচ্ছে সরলরেখার ঢাল। ইন্টারমিডিয়েটে যে টপিকই পড়বা একেবারে ডিটেইলস পড়ে যাবা, মাত্র পড়াশোনা শুরু হয়েছে তোমাদের, এখনই অনশট নিয়ে ব্যস্ত হয়ে যাবা না। যারা যারা অনশট করো দেখা যায় লং রানে তোমরা কোথাও চান্স পাও না। শুরুতে যতটা ডিটেইলস পড়া যায়, যতটা ডিটেইলস পড়বা তত তুমি লাভে থাকবে, ঠিক আছে? আর আরেকটা কথা, এই যে কলেজ তোমাদের তো রেজাল্ট দেয় নাই, কলেজে শুরু হয় নাই, কলেজ শুরু হয়ে যাওয়ার আগে যতগুলো চ্যাপ্টার পড়ে ফেলা যায় ততটা তুমি লাভে থাকবা। কলেজ একবার শুরু হয়ে যখন যাবে তখন তুমি কলেজের পড়াও গুছাইতে পারবা না, নিজের পড়াও ভালোভাবে গুছাইতে পারবা না, তখন তুমি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা। তো আমাদের আর্কাইভগুলো দেওয়া আছে সবগুলা, তুমি পারলে যত দ্রুত সম্ভব যে কয়টা চ্যাপ্টার পসিবল সব কয়টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? তাহলে কলেজ শুরুর আগে যতগুলো চ্যাপ্টার পসিবল কমপ্লিট করে ফেলবা এবং তুমি এই যখন আমরা লাইভ ক্লাস নেব সেটাতে চাইলে তুমি রিভাইজ দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করতেছি আমরা কোন অনুশীলনী? আমরা শুরু করতেছি 3E, এটা আজকে আমরা শুরু করতেছি। এবং অনুশীলনীর আজকের টপিক হচ্ছে সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল বা স্লপ। আসলে একটু ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। আমি যখন পড়ানোর মধ্যে আমি খুবই কম কমেন্ট দেখব এবং তোমরাও পারলে কমেন্ট কম করো, ক্লাসের দিকে মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, সরলরেখার ঢালের ডেফিনেশন হচ্ছে এটা। ঢাল এর আগেও 9-10-এও ছিল। ডেফিনেশন হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা। আর এম সমান কি? এম সমান হচ্ছে ট্যান থিটা। সহজ ভাষায় এম সমান ট্যান থিটা। কন্ডিশন কার উপরে? কন্ডিশন হচ্ছে থিটার উপরে। হ্যাঁ, থিটা কি জিনিস? থিটা হচ্ছে কোণ। কার সাথে কোণ? এটা ভালো করে মনে রাখা লাগবে। কার সাথে কোণ? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, দেখো তাকাও, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? স্বাভাবিকভাবেই তোমাদের থেকে আমি উত্তর পাই এরকম, মূল বিন্দু থেকে ডান দিকের যে পার্টটা এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, আর মূল বিন্দু থেকে বাম দিকের যে পার্টটা এটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিক। এবং এই অ্যান্সারটা সরল রেখার ক্ষেত্রে ভুল। মূল বিন্দু থেকে সরল রেখার ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক চিন্তা করা হয় না। নর্মালি আমরা যেটা করছি ত্রিকোণমিতির ক্ষেত্রে কি করি, আমরা এটা বলি না যে মূল বিন্দু এটা, মূল বিন্দু থেকে ডানে পজিটিভ বামে নেগেটিভ, কিন্তু সরল রেখার ক্ষেত্রে এমন নয়। সরল রেখার ক্ষেত্রে এক্স অক্ষের ধনাত্মক দিক বা এক্স অক্ষের ঋণাত্মক দিক এটা ডিফাইন করবে সরল রেখা নিজে। মনে করো কোনো একটা সরল রেখা কোনো একটা পয়েন্টে ছেদ করছে, মনে করো এটা একটা সরল রেখা, এই সরল রেখাটা এই পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করছে। তো যে পয়েন্টে ছেদ করছে সরল রেখাটা, যে পয়েন্টে ছেদ করছে ওইখান থেকে ডান দিকের পার্টটা, যে পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করতেছে ওইখান থেকে ডান দিকের পার্টটা এক্স অক্ষের পজিটিভ দিক, ঠিক আছে? সরল রেখা যে পয়েন্টে ছেদ করতেছে ওইখান থেকে ডান দিকের পার্টটা এক্স অক্ষের পজিটিভ দিক, এবং যে পয়েন্টে ছেদ করতেছে ওইখান থেকে বাম দিকের যে পার্টটা হবে
সেটা হবে এক্স অক্ষের নেগেটিভ দিক। তাহলে এই কথাটা ক্লিয়ার কিনা? সরলরেখার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ, এক্স অক্ষের পজিটিভ এবং এক্স অক্ষের নেগেটিভ, এটা মূল বিন্দু থেকে ধরা হয় না। পজিটিভ এবং নেগেটিভ দুটাই ডিফাইন করে সরলরেখা নিজে। সরলরেখা যে পয়েন্টে ছেদ করবে, ছেদ বিন্দু থেকে ডান দিকে হলো পজিটিভ আর বাম দিকে হলো নেগেটিভ। আচ্ছা, এবার আসো আমরা ঢালের এক্সাম্পল দেখব। তাহলে তুমি কি দেখলা? ঢাল বের করার সূত্র হচ্ছে এম ইকুয়াল ট্যান থিটা। তোমাকে একটু বলি ঢালের ইংলিশ কি? ঢালের ইংলিশ হচ্ছে স্লপ। তো এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসার কথা যে ভাইয়া ঢালের ইংরেজি হচ্ছে স্লপ, তাহলে ঢালকে এস দ্বারা প্রকাশ করার কথা না? তাহলে এস দ্বারা প্রকাশ না করে ঢালকে আমরা এম দ্বারা কেন প্রকাশ করি? ঢালকে শুধু স্লপই বলা হয় না, ঢালকে আরও কয়েকটা ভাষায় আরও কয়েকটা জিনিস বলা হয়। ঢালের আর একটা নাম হচ্ছে মন্টার। এটা হলো ফ্রেঞ্চ ওয়ার্ড মন্টার। আর একটা ওয়ার্ড হচ্ছে গ্রেডিয়েন্ট। ঢালকে আবার বলা হয় পিচ। এই সবগুলার মিনিংই ঢাল। তুমি কি জানো বাংলায় ঢাল, বাংলায় একেবারে শুদ্ধ বাংলায় ঢালকে কি বলা হয়? শুদ্ধ বাংলায়, এটাও লিখে নিও খাতায়, ঢালকে বলা হয় নতি। তোমরা অনেক জায়গায় দেখবা ভার্সিটিগুলোতে অনেক কোয়েশ্চেন আসে, নতি মানে হচ্ছে ঢাল। ঢালের বাংলা আরেকটা বাংলা ওয়ার্ড হচ্ছে নতি। ঢালকে মন্টার বলা হয়, গ্রেডিয়েন্ট বলা হয়, পিচ বলা হয়। ঠিক আছে? তো এই যে মন্টার, এটা হলো ফ্রেঞ্চ ওয়ার্ড, ফরাসি শব্দ। এই ফরাসি শব্দ মন্টার থেকে ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা। তো এম সমান কি? ট্যান থিটা। তো শুরুতেই তোমাকে যেটা জানা লাগবে, ট্যান থিটার মানগুলো খুবই ভালো করে মুখস্থ রাখা লাগবে। আমি একটু মুখস্থ করার উপায় বলে দিচ্ছি তোমাকে। ট্যান থিটার মানগুলো মুখস্থ করার উপায় বলে দিচ্ছি, দেখো। ধরো প্রথমে লাগবে তোমার কাছে ট্যান 0 ডিগ্রি, এরপরে লাগবে ট্যান 30 ডিগ্রি। এরপরে আমরা পড়ি, আমার টি লেখাটা একটু এরকম, টি লেখাটা একটু বুঝে নিও। টি লেখে এইভাবে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। ট্যান 60 ডিগ্রি লাগবে, ট্যান 90 ডিগ্রি লাগবে, এরপরেও লাগবে ট্যান 120 ডিগ্রি লাগবে, ট্যান 150 ডিগ্রির মান জানা থাকা লাগবে, ট্যান 135 জানা থাকা লাগবে, ট্যান 150 জানা থাকা লাগবে, এবং ট্যান শেষে জানা থাকা লাগবে 180। হ্যাঁ, এই কয়টার মান জানা থাকা লাগবে। আমি একটু বলি, তুমি দেখে নাও, মুখস্থ হয়ে যাবে। ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3। ঠিক আছে? 30 ডিগ্রির মান 1/√3। 45 ডিগ্রির মান এই যে উপরেরটা, উপরেরটা হচ্ছে 1। 60 ডিগ্রির মান নিচেরটা √3। 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, যেটাকে ইংলিশে বলা হয় আনডিফাইন্ড। 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আবারও বলি, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান উপরেরটা 1, 60 ডিগ্রির মান নিচেরটা √3। এবং যখনই স্থূলকোণ হবে এই দিকে ব্যাক করবে নেগেটিভ হয়ে। 120 ডিগ্রির মান দেখো -√3, 135 ডিগ্রির মান -1, 150 ডিগ্রির মান -1/√3 এবং 180 ডিগ্রির মান 0। আমি এভাবে মনে রাখি, ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, এটা মনে রাখি। 30 ডিগ্রির মান 1/√3, 30 ডিগ্রির মান 1/√3, জাস্ট এইটুকু মনে রাখি, 30 ডিগ্রি 1/√3। এরপরে 45 ডিগ্রির মান উপরেরটা 1, 60 ডিগ্রির মান নিচেরটা √3। ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, এটা সবাই জানে, তাই না? এবার বাকি যেগুলো হবে সেগুলো নেগেটিভ হয়ে এইদিকে ব্যাক করবে। 120 ডিগ্রির মান -√3, 135 ডিগ্রির মান -1, 150 ডিগ্রির মান -1/√3, 0 ডিগ্রির মান 0। এবার আসো ঢাল পড়তেছিলাম। ঢাল হচ্ছে এরকম। এক্সাম্পল দেখো ঢালের। ধরো কোনো একটা সরল রেখা তোমার কাছে আছে এখানে,
একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তোমাকে বলা হলো এই সরল রেখার ঢাল কত। যেহেতু কোণ দেওয়া আছে, ঢাল বের করার সূত্র m ইকুয়াল ট্যান থিটা। ট্যান থিটা, থিটা কত ডিগ্রি? থিটা হচ্ছে 45 ডিগ্রি। থিটা হচ্ছে 45 ডিগ্রি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ 45 ডিগ্রি এবং ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। আবার দেখো, ধরো তোমাকে বলা হয়েছে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করছে। তো কোণ দেওয়া আছে, কোণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে m ইকুয়াল ট্যান থিটা। থিটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত? √3। তো এই হচ্ছে ঢাল বের করার উপায়। আবার দেখো, সবসময় যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকবে ব্যাপারটা এরকম না। কখনো কখনো তোমাকে বলা থাকবে এরকম, একটা সরল রেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে। তাকাবে দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে একটা সরল রেখা। এই সরল রেখাটার ঢাল কত? ঢালের ডেফিনেশন কি বলে? ঢালের ডেফিনেশন বলে ঢাল ট্যান থিটা আমরা ইউজ করব তখনই যখন কোণটা আমরা নিব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাই না? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করছে এই কোণটা বের করে নিতে হবে। দেখো, পুরা কোণটা 180 ডিগ্রি, এইটুকু যদি 60 ডিগ্রি হয়, 180 থেকে 60 বাদ দিলে এটা হবে 120 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেহেতু 120 ডিগ্রি কোণ করছে, m ইকুয়াল ঢাল হচ্ছে ট্যান 120 ডিগ্রি। মনে আছে তোমার ট্যান 120 ডিগ্রির মান কত? ট্যান 120 ডিগ্রির মান হচ্ছে -√3। ওকে, আবারও দেখো, মনে করো একটা সরল রেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 45 ঋণাত্মক দিকের সাথে বলছি, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তোমাকে বলা হলে এর ঢাল কত? উত্তর দাও তো, এর ঢাল কত? এর ঢাল কত হবে? এর ঢাল হবে -1। কিভাবে -1 হবে বলো? আমরা যখন ঢাল বের করি তখন কোণ লিখি আমরা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, তাই না? এই কোণটা লাগবে। পুরা কোণটা তো 180 ডিগ্রি, এইটুকু যদি 45 হয়, এই কোণটা হবে 180 থেকে 45 বাদ দাও, এই কোণটা হবে 135 ডিগ্রি। তাহলে m ইকুয়াল ট্যানের পরে যে কোণটা সেটা হলো 135 ডিগ্রি এবং ট্যান 135 ডিগ্রির মান হচ্ছে -1। এটা হলো ঢাল বের করার প্রথম নিয়ম। নিয়ম কি? কোণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে ট্যান থিটা। এইটা তুমি অলরেডি আগে থেকেই জানো, 9-10-এ এটা তুমি পড়ে আসছো। তুমি এখানে আমার কাছ থেকে নতুন একটা শুধুমাত্র ইনফরমেশন নিবা। ইনফরমেশনটা হচ্ছে এরকম, কোনো একটা সরল রেখার, ভালো করে শোনো ইনফরমেশনটা, শোনো, যেটা এক্সট্রা নিবা এটা তো পারোই তুমি আগে থেকেই। নতুন ইনফরমেশনটা হচ্ছে এরকম, একটা সরল রেখা ঢাল যদি পজিটিভ হয়, সরল রেখাটা বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে। ঢাল পজিটিভ হইলে সরল রেখা বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে। ঢাল নেগেটিভ হইলে সরল রেখাটা জোড় চতুর্ভাগ দিয়ে যাবে। এই কথা ভালো করে মনে রাখো, আজকেই ম্যাথ করতে দিব এটা দিয়ে। সরল রেখার ঢাল যদি পজিটিভ হয় বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে। বুঝে নাও আগে, ঢাল যদি পজিটিভ হয় বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে। খেয়াল করে দেখো তো এই স্লাইডে যে ঢালগুলো বের করছি দুটা ঢালই পজিটিভ কিনা। যখনই ঢাল পজিটিভ, সরল রেখাটা দেখো তো 1 নাম্বার চতুর্ভাগে না, ফার্স্ট কোয়াড্রেন্টে না। একটা সরল রেখা, তুমি আমাকে বলো একটা সরল রেখা কি কোনো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত থেমে থাকে? না, থেমে থাকে না। একটা সরল রেখা অসীম পর্যন্ত বিস্তৃত। এই সরল রেখা অ্যাকচুয়ালি অসীম পর্যন্ত বিস্তৃত, এইরকম হয়ে যাবে, তাই না? এই সরল রেখা অসীম পর্যন্ত বিস্তৃত, এরকম হবে। তাই হবে কিনা? তাহলে দেখো, যখন ঢাল পজিটিভ,
যখন ঢাল পজিটিভ সরলরেখাটা 1 নাম্বার এবং 3 নাম্বার চতুর্ভাগ দিয়ে গেছে। 1 নাম্বার আর 3 নাম্বার চতুর্ভাগ মানে কি বিজোড় চতুর্ভাগ না? ঢাল পজিটিভ হইলে বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে। আর ঢাল যদি নেগেটিভ হয়, খেয়াল করে দেখো, ঢালের মান নেগেটিভ, ঢালের মান নেগেটিভ, রেখা গেছে কোন কোন চতুর্ভাগ দিয়ে? এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে যদি বর্ধিত করো এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট, 2 4 জোড় চতুর্ভাগ দিয়ে গেছে। দেখো 2 4 জোড় চতুর্ভাগ দিয়ে গেছে যখন ঢালের মানটা কি? ঢালের মানটা হচ্ছে নেগেটিভ। তাহলে কথাটা একটু লিখে নিও, ঢাল পজিটিভ হলে, ঢাল পজিটিভ হলে বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে, ঢাল নেগেটিভ হলে জোড় চতুর্ভাগ দিয়ে যাবে। 1 নাম্বার পড়লা ঢাল বের করার সূত্র। ঢাল বের করার ফার্স্ট সূত্র হলো ট্যান থিটা। কখন ট্যান থিটা? যদি কোণ দেওয়া থাকে। এবার শোনো, সব সময় না তোমাকে কোণ দেওয়া থাকবে না, ঢাল বের করার জন্য সব সময় কোণ দেওয়া থাকবে না। এবার আমরা সেকেন্ড যে কেস দেখব সেই কেস হচ্ছে আমাকে দুটা বিন্দু দেওয়া থাকবে। দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে হয় কিভাবে একটু দেখব। তাকাও একটু, মনে করো এখানে একটা সরল রেখা আছে, হ্যাঁ, এখানে একটা সরল রেখা আছে। এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে এটা আমি জানি না। কি জানি এবার? এবার জানি রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে। সাপোজ এই জায়গায় একটা বিন্দু আছে, নাম দিচ্ছি এ বিন্দু। এ বিন্দুর ভুজ হলো x1, কোটি হলো y1। এ বিন্দুটা x1, y1। এখানে একটা বিন্দু আছে বি বিন্দু, বি বিন্দুটা হলো x2, y2। আবারও বলি কি দেওয়া আছে? সরল রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, সরল রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে। আমরা ঢাল বের করতে চাই। আমি আশা করি তুমি বিন্দু বুঝো। বিন্দু কি বোঝায়? এই বিন্দুটা যে x1, y1, এটা কি মিন করে না যে x1, y1, এটা কি মিন করে না যে মূল বিন্দু থেকে আমি x অক্ষ বরাবর যতখানি যাব, x অক্ষ বরাবর যতখানি যাব, x অক্ষ বরাবর যতখানি যাব এটা হচ্ছে x1, আর উপরের দিকে আমি যতখানি উঠছি, y অক্ষ বরাবর আমি যতখানি উঠছি, এই যে এতখানি পুরাটা উপরের দিকে y অক্ষ বরাবর আমি যতখানি উঠছি এটা হচ্ছে নিশ্চয়ই y1। x1 y1 এর মিনিং কিন্তু এটা, তাই না? আর এই বিন্দুটা যে x2 y2 এর মিনিং কি এরকম না? দেখো তো, এইখান থেকে এই পর্যন্ত x অক্ষ বরাবর আমি এই বিন্দু সোজা যতটুকু গেছি এতটুকু হচ্ছে আমার x2, আর উপরের দিকে আমি যতখানি উঠছি, উপরের দিকে আমি যতখানি উঠছি এতখানি হচ্ছে y2। আমি জানি তোমরা এইটুকু বুঝো, বিন্দু বুঝো। আচ্ছা, আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি হলো ঢাল বের করতে, তাই না? ঢাল বের করার সূত্র কি? ঢাল বের করার সূত্র ভাইয়া একটাই। ঢাল বের করার সূত্র কি? m ইকুয়াল ট্যান থিটা, তাই না? কিন্তু প্রবলেমটা কি জানো? প্রবলেমটা হচ্ছে থিটা কত এটা আমি জানি না, এইবার কোনটা কত এটা আমি জানি না। ঠিক আছে, তাহলে কোন যদি তুমি নাও জানো, কোন যদি তুমি নাও জানো তাও ট্যান থিটা বের করা যায়, জানো? কোন না জানলেও ট্যান থিটার মানটা বের করা যায়। কিভাবে বের করা যায়? যদি আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে, যদি আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে, তুমি আমাকে বলো তো সমকোণী ত্রিভুজ থেকে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি না লম্ব বাই ভূমি? তাহলে লম্ব আর ভূমি মানে বাহুর অনুপাত দিয়েও কিন্তু ট্যান থিটা বের করা যায়। কোণই যে লাগবে সবসময় এরকম কিন্তু কথা না, বাহুর অনুপাত দিয়েও বের করা যায়। তাহলে ট্যান থিটা বের করার আরেকটা উপায় হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ আঁকাইতে চাই। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ বানানোর জন্য আমি এখান থেকে এখানে একটা লম্ব টেনে দিলাম। এখানে আমি যখনই একটা লম্ব টেনে দিলাম, এই যে পার্টটা, এই ত্রিভুজটা হয়ে গেছে একটা সমকোণী ত্রিভুজ। দেখো, এই বিন্দুটার নাম দিলাম আমি সি। তাহলে সমকোণী ত্রিভুজ কতখানি দেখো তো, এ বি এবং সি, এ বি সি সমকোণী ত্রিভুজ। আমি লিখতেছি কি ট্যান থিটা, তাই না? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই সমকোণী ত্রিভুজের লম্ব পার্টটা কোনটা বলো তো? লম্ব পার্টটা কি এটা না? সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব তো এটা। লম্ব হচ্ছে আমাদের এসি, আজান দিচ্ছে, আর ভূমি হচ্ছে বিসি, এসি বাই বিসি।
এবার আমি একটু এসির মানটা তোমার কাছে জানতে চাই। এসি এটা হলুদ কালারের পার্টটুকু এসি, পুরাটা কতখানি y1 না? পুরাটা y1। এই সবুজ কালারের যে পার্টটুকু আছে, সবুজ কালারের এই পার্টটুকুই তো এতখানি, তাই না? এতখানি যদি হয়, সবুজ কালারের এই পার্টটুকু ছিল y2, পুরাটা y1, এইটুকু y2, তাহলে এই যে এতটুকু, এতটুকু কি আমার হবে না y1 মাইনাস y2? তাহলে এসির মান আমি পাচ্ছি y1 মাইনাস y2, y1 মাইনাস y2। বিসির মানটা বের করতে চাই। বিসি মানে হচ্ছে এতটুকু, অর্থাৎ এতটুকু, পুরোটা আমার x1, এতখানি x2, তাহলে মাঝের এই পার্টটা হচ্ছে আমার x1 মাইনাস x2। এতখানি যদি x1 মাইনাস x2 হয়, এটাও হবে আমার x1 মাইনাস x2, এটাও হবে আমার x1 মাইনাস x2। এটাই হচ্ছে দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, যেটাকে 9-10-এ তুমি পড়তে এইভাবে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। উপরে y এর বিয়োগফল ডিভাইডেড বাই নিচে x এর বিয়োগফল, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এক্সাম্পল দেখো, কেমন এক্সাম্পল? তোমাকে বলবে এরকম যে ধরো একটা সরল রেখা আছে, এখানে একটা সরল রেখা দিয়ে বলবে এই সরল রেখাটা দুটা বিন্দু দিয়ে যায়, এই সরল রেখাটা দুটা বিন্দু দিয়ে যায়। একটা বিন্দু হচ্ছে 3,5 আর একটা বিন্দু ধরো 2,8, দুটা বিন্দু দিয়ে যায়। তোমাকে বলবে এই সরল রেখাটা ঢাল নির্ণয় করো। তাহলে ঢাল বের করার জন্য তুমি আগে দেখবা কি দেওয়া আছে, কোন কি দেওয়া আছে না কোন দেওয়া নাই। কোন দেওয়া থাকলে কোন সূত্র হইতো? কোন দেওয়া থাকলে হইতো ট্যান থিটা। দেওয়া আছে কি? দেওয়া আছে দুটা বিন্দু। দুটা বিন্দু দেওয়া থাকলে কোটি দ্বয়ের অন্তর। তাহলে কোটি একটা থেকে আরেকটা কোটি বাদ দিব, যে কোনো একটা থেকে যে কোনো একটা বাদ দিলেই হবে। ধরো 8 থেকে বাদ দিব 5, 8 থেকে বাদ দিব 5 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 2 থেকে বাদ দিব 3, 2 থেকে বাদ দিব 3। তাহলে উপরে আসে কত? 3, নিচে আসে -1, তাহলে -3 হচ্ছে এই রেখাটার ঢাল। আবারও বলি, ধরো একটা সরল রেখা আছে তোমার কাছে এরকম, যে সরল রেখার উপরে দুটা বিন্দু আছে, -1, -5, এটা একটা বিন্দু, এখানে একটা বিন্দু -3, -6, এরকম দুটা বিন্দু দেওয়া আছে। দিয়ে বলতেছে এই সরল রেখাটার ঢাল কত। তো আমি আগে দেখবো কোন কনসেপ্টে পড়তেছে, কোন কনসেপ্টে পড়তেছে। কোন দেওয়া আছে? কোন দেওয়া থাকলে ট্যান থিটা হইতো, কোন তো দেওয়া নাই। দেওয়া আছে কি দুটা বিন্দু, তাহলে দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র কোটি দ্বয়ের অন্তর। এটা থেকে বাদ দিই, -5 থেকে বাদ দিব এটা, তাহলে +6 হয়ে যাবে। -1 থেকে বাদ দিব -3, তাহলে +3 হয়ে যাবে। তাহলে উপরে হবে 1, নিচে হবে 2, এই সরল রেখাটার ঢাল হচ্ছে হাফ। তাহলে দুটা কনসেপ্ট হইল। এক, কোন দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে ট্যান থিটা। দুটা বিন্দু দেওয়া থাকলে, দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। একজন জিজ্ঞেস করতেছে, ভাইয়া কি পড়াইতেছেন? ইতিহাস পড়াইতেছি। সরল রেখা চ্যাপ্টার পড়াচ্ছি, যারা পরে জয়েন করছো পড়াচ্ছি সরল রেখা, এবং একটা টপিক পড়াচ্ছি। টপিকের আজকে একটাই টপিক পড়াবো, টপিকের নাম হচ্ছে সরল রেখার ঢাল। এবং তুমি যদি এ পর্যন্ত এখন পর্যন্ত না থাকো, মাত্র জয়েন হয়ে থাকো, এখান থেকেও বুঝবা। দেখো আমি বলতেছি এরপরে, তাহলে কয়টা হলো? দুটা কনসেপ্ট হলো। এবার আসো 3 নাম্বার। আচ্ছা আরেকটা বলি, কোশ্চেন এভাবেও থাকে, -3, -5 ও 5, -5 বিন্দুগামী রেখার ঢাল কত? ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা কথায় প্রশ্ন থাকবে, রেখার ঢাল কত? তা তুমি দেখবা কোন কনসেপ্টে পড়ে। দুটা বিন্দু দেওয়া আছে, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। চিত্র আঁকায় দিই। চিত্র হচ্ছে এরকম, একটা সরল রেখা যে কোনো দিকে আঁকায় নিবা, দুটা বিন্দুগামী। একটা হচ্ছে -3, -5, আর একটা কত? 5, -5। ওকে, ঢাল বের করার সূত্র কি? y1 মাইনাস y2 কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল x1 মাইনাস x2। আচ্ছা, y1
-5 থেকে বাদ যাবে -5, -5 থেকে বাদ যাবে -5, তাহলে +5 হবে এখানে। আর ভুজদ্বয়ের অন্তর -3 থেকে বাদ যাবে 5, তাহলে উপরে কত আসছে -5 + 5, তাহলে উপরে যেহেতু 0 আসে পুরো রাশিটার মান হচ্ছে 0। এই সরলরেখাটার ঢালের মান হলো 0। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, এইটুকু ক্লিয়ার কিনা? কোণ দেওয়া থাকলে tan থিটা, কোণ দেওয়া থাকলে tan থিটা, দুটো বিন্দু দেওয়া থাকলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আমাদের কি ফুল সিলেবাসে এইচএসসি হবে? হ্যাঁ, তোমাদের এইচএসসি ফুল সিলেবাসে হবে। এইটুকু ক্লিয়ার হইলে আমাকে বলো, আমি পরের স্টেপে যাব। কয়টা বাজে শেষ করব ক্লাস? সম্ভবত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট হবে। 8টার দিকে শুরু করছি, 9টা বা 9টা 20-এ শেষ হবে। ওকে, এইটুকু ক্লিয়ার হইলে আমি পরের পার্টটাতে যাই। এবার আসো পরের পার্ট। পরের পার্ট হচ্ছে সরল রেখার সমীকরণ হতে ঢাল নির্ণয়। সরল রেখার সমীকরণ হতে ঢাল নির্ণয়। খেয়াল করো, এদিকে তাকাও, লেখা বন্ধ, কমেন্ট বন্ধ। সরল রেখার সমীকরণ হতে ঢাল নির্ণয়, তাকাও একটু। সমীকরণ পার্ট হচ্ছে দুইটা, হ্যাঁ। সমীকরণ, সরল রেখার সমীকরণকে দুইভাবে চিনতে হবে। একটা ওয়ে হচ্ছে y = mx + c, এটা একটা সরল রেখার সমীকরণ। আর একটা সরল রেখার সমীকরণ হচ্ছে ax + by + c = 0। সরল রেখার সমীকরণকে এই দুইটা প্যাটার্নে লেখা হয়, y = mx + c আর ax + by + c = 0। এবার ভালো করে শোনো কোন প্যাটার্ন থেকে ঢাল কি আসবে। প্রথম এই যে প্যাটার্ন, এখানে তো বলার কিছু নাই, y = mx + c, এখানকার m যেটা, এই mটাই হচ্ছে আমার ঢাল, তাই না? এই mটাই ঢাল। এক্সাম্পল কেমন? ধরো তোমাকে আমি বলছি y = 3x + 5, এটা বলছি। তাহলে y = mx + c, m এর মান কত? ঢালের মান হচ্ছে 3। ধরো তোমাকে আমি বলছি y = -5x + 2, ঢাল কত? m এর মান হচ্ছে -5। ধরো তোমাকে আমি বলছি y = 2x/3 + 1, তাহলে y = mx, m এর মান কত? m এর মান হচ্ছে 2/3। তো এই হলো এই প্যাটার্নে থাকলে, এই প্যাটার্নে থাকলে দেখেই বোঝা যায় ঢাল কত। ঢাল কত? এমটা হলো ঢাল। এবার ভালো করে শোনো, একটা সরল রেখার সমীকরণকে ম্যাক্সিমাম টাইমে এইভাবে দিবে। এই ভাবকে একটু বলি, প্রথমে x যুক্ত রাশি থাকে, তারপরে y যুক্ত রাশি থাকে, তারপরে ধ্রুবক থাকে। এরকম থাকলে সরল রেখার সমীকরণটা আমরা বের করব কিভাবে, একটু তোমাকে বলি। কিভাবে বের করব, এর জন্য একটা সূত্র আছে। আমি তোমাকে সূত্র ডিরেক্টলি পড়াবো না, কখনোই তোমাকে আমি সূত্র ডিরেক্টলি পড়াবো না। আমরা এখান থেকে সূত্র বের করব, বের করার ওয়েটাও দেখাবো, তারপরে আমরা ওটা ইউজ করব বা অ্যাপ্লাই করব। এখন আসো, তোমাকে যদি আমি এই প্যাটার্নটা দেই, তাহলে কিন্তু তুমি ঢাল চিনতে পারো। ঢাল কোনটা? এমটা হলো ঢাল। কোন প্যাটার্নে দিলে ঢাল চিনতে পারো? y = mx + c। আমি যেটা করতে চাই, এই সমীকরণটাকে আমি এই আকারে নিয়ে আসতে চাই। নিয়ে আসলেই তো আমি বুঝতে পারবো y = x এর যে সহগটা থাকবে, ওই x এর সহগটাই ঢাল, তাই না? x এর সহগটাই ঢাল হবে। তাহলে আমি এই সমীকরণটাকে একটু এই প্যাটার্নে নিয়ে আসবো। y = তাহলে y সমান বের করতে চাই। তো y সমান বের করার জন্য আমি byটা রেখে দিলাম, byটা রেখে দিলাম, বাকিগুলো ওই পাশে পাঠাচ্ছি। তাহলে -ax হবে, -c হবে, হবে কি না? এবার আসো, আমি কি সমান বের করতে চাই? y সমান বের করতে চাই। তাহলে y সমান b গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, -a/b × x -c/b। আমাকে একটু বলো তো, y = m কোনটা? এটা কি m না? mx + c, তাহলে m এর মান কত আসলো? m এর মান, m বা ঢাল হচ্ছে -a/b, ঢাল হচ্ছে a/b। আমি তোমাকে এটাকে এইভাবে চেনাইতে চাই না, তুমি আমাকে বলবা m = এই a কি জিনিস ছিল, এটা তো দেওয়া থাকবে পরীক্ষায়। a কি জিনিস বলো তো? a হচ্ছে x এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই, নিচে আছে কি b, b কি জিনিস বলো তো? y এর সহগ, y এর সহগ। তাহলে ভালো করে শোনো, ঢাল বের করার আর একটা সূত্র হচ্ছে m = -x এর সহগ বাই y এর সহগ। এটা একটু ভালো করে মনে রাখতে হবে, এটাই ম্যাক্সিমাম টাইমে ইউজ হবে আমাদের।
ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। উল্টা করে ফেলো না জানো, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। কেমন? ধরো আমার কাছে একটা সরল রেখা আছে, 2x প্লাস 5y মাইনাস 3 ইকুয়াল 0। তোমাকে বলা হলো এই রেখাটার ঢালের মান কত? ঢালের মান হচ্ছে মাইনাস এক্স এর সহগ হলো 2 বাই ওয়াই এর সহগ হচ্ছে 5। এই রেখাটার ঢাল মাইনাস 2/5। দেখি কয়েকটা করা যাক। এখানে কিছু রেখা আছে, আমরা এই রেখাগুলোর ঢাল বের করব। তো প্রথম যে রেখা, তোমাকে কমেন্ট করতে হবে না, আমি বলি তুমি জাস্ট মিলায় নাও। কমেন্ট করতে গেলে তুমি কনসেন্ট্রেশন থাকবে না, তোমার কনসেন্ট্রেশন কমে যাবে। এদিকে তাকাও, আমি বলি তুমি মিলায় নাও। এই রেখাটার ঢাল মাইনাস এক্স এর সহগ হলো 5 বাই ওয়াই এর সহগ হলো 2। এই রেখাটার ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ হলো 2 বাই ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ হলো -3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে 2/3। এই রেখাটার ঢাল 1 মাইনাস এক্স এর সহগ হলো 1 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে -1। তাহলে আসবে কত? +1। এই পাশে বলো তো এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল কত? যদি বলো 3/2 তাহলে অ্যান্সার ভুল। এই রেখাটার ঢাল মাইনাস এক্স এর সহগ হলো 3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই কি আছে এখানে? ওয়াই তো নাই, ওয়াই এর সহগ হলো 0। সামথিং ডিভাইডেড বাই 0 কি? সামথিং ডিভাইডেড বাই 0 কি তোমাকে বললে ম্যাক্সিমাম টাইমে, মাত্র এসএসসি থেকে পড়ে আসছো তো, তোমরা বলবা ইনফিনিটি। সামথিং ডিভাইডেড বাই 0 ইনফিনিটি নয়, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, বা ইংলিশে বলা হয় আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত একটা জিনিস, ইনফিনিটি আলাদা একটা জিনিস। অসংজ্ঞায়িত এবং ইনফিনিটির মধ্যে পার্থক্য আছে, ক্যালকুলাসে আলোচনা করবো এটা। তো সামথিং ডিভাইডেড বাই 0কে আপাতত ইনফিনিটি বলার দরকার নাই, তুমি বলবো অসংজ্ঞায়িত। ঠিক আছে? আচ্ছা, এটার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ, এক্স কি আছে? নাই, এক্স এর সহগ হলো 0 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত? 7। উপরে 0 থাকা মানে অ্যান্সার হচ্ছে 0। এই রেখার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ করলে হবে 1। এখানে কোনো কনফিউশন আছে বলো তো? তাহলে সমীকরণ দেওয়া থাকলে, সরল রেখার সমীকরণ যদি দেওয়া থাকে, ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। সমীকরণ দেওয়া থাকলে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। ঠিক আছে? ওকে, আমি তোমাকে 3টা কনসেপ্ট বলছি এই পর্যন্ত ঢাল বের করার। 1 নাম্বার, যদি কোণ দেওয়া থাকে ঢাল বের করার সূত্র হচ্ছে tan থিটা। যদি দুটা বিন্দু দেওয়া থাকে, বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। যদি সরল রেখার সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ যদি এই আকারে থাকে, এক্স ওয়াই যুক্ত রাশি এক পাশে থাকে, তাহলে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এই 3টা প্রসেসে আমরা ঢাল বের করব সরল রেখা চ্যাপ্টারে। এই 3টা ছাড়াও আরও একটা উপায়ে ঢাল বের করা যায়, সেটাও একটু লিখে নিবা তুমি। আপাতত দরকার নাই, কিন্তু ঢাল বের করা যায়। স্লোপ বা ঢাল এম বের করার আর একটা উপায় হচ্ছে ডিওয়াই ডিএক্স। মানে কোনো একটা সমীকরণকে ডিফারেন্সিয়েট করে ঢাল বের করা যায়। কোনো একটা সমীকরণকে ডিফারেন্সিয়েট করে ঢাল বের করা যায়। ঢাল বের করার আরেকটা উপায় হচ্ছে ডিফারেন্সিয়েট করা। এখন আমি জানি তোমরা ডিফারেন্সিয়েশন শিখো নাই, এই কারণে আমি তোমাকে শেখায়া তারপর এটার এক্সাম্পল দিব। তোমাদের ফিজিক্সে ডিফারেন্সিয়েশন লাগবে ভেক্টর করার জন্য, এই কারণে আমি এবং তোমাদের শোভন স্যার দুইজনই একজন ডিফারেন্সিয়েশনের একটা লেকচার নিব, যেন একটা লেকচারে তুমি ডিফারেন্সিয়েশন, বেসিক ডিফারেন্সিয়েশনটা করতে পারো। আর আমি হয়তো ইন্টিগ্রেশনের একটা লেকচার নিব, যাতে তুমি বেসিক ইন্টিগ্রেশনটা করতে পারো। শুরুতেই নিয়ে নিব, ঠিক আছে? তো এটা একটু বলবো। ঢাল বের করার আর একটা উপায় হচ্ছে ডিফারেন্সিয়েট করা। কয়েকটা কথা খালি মনে রাখো, তাইলে হবে। কয়েকটা কথা মনে রাখো। এটা হলো ডিফারেন্সিয়েশনের চিহ্ন।
ডিডিএক্স বলা হয়, ডিডিএক্স। এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, এটা মনে রাখবা। এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে এইভাবে লেখা হয়, যেরকম আছে ওই রকমই লেখা হয়, ডিওয়াই ডিএক্স এইভাবে লেখা হয়। এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে লেখা হয় ডিওয়াই ডিএক্স। ধ্রুবক, যে কোনো ধ্রুবক কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে হয় 0। তবে ব্যাপারটা যদি এরকম হয়, ধরো এরকম আছে, ধ্রুবক আর চলক দুটা গুণ অবস্থায় আছে, মানে ধ্রুবক এবং চলক গুণ অবস্থায় থাকলে সেক্ষেত্রে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে আর 0 হয় না, ধ্রুবকটা সামনে চলে আসে তখন কিছু হয় না, ধ্রুবকের জাস্ট ওইরকমই থাকে, ডিফারেন্সিয়েট করতে হয় চলককে। আপাতত এই কয়টা কথা, এটা মনে রাখারও দরকার নাই, তুমি অটোমেটিক্যালি শিখবা। আপাতত জাস্ট বুঝার জন্য যে ডিফারেন্সিয়েট করে ঢাল বের করা যায়, তার জন্য এই কয়টা কথা। এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিওয়াই ডিএক্স, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে হবে 0। তবে ধ্রুবক আর চলক যদি একসাথে থাকে সেক্ষেত্রে ধ্রুবকটা সামনে আসবে, চলককে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো একটু, আমি তোমাকে যেটা বলতেছিলাম, তুমি আমাকে বলো তো, ধরো y ইকুয়াল 3x প্লাস 5, এইখানে সরল রেখার কনসেপ্ট অনুযায়ী ঢাল কত? সরল রেখার কনসেপ্ট অনুযায়ী এটার ঢাল বা স্লপ হচ্ছে, স্লপ বা ঢাল m হচ্ছে 3, তাই না? y ইকুয়াল mx প্লাস c, এটা হলো 3। এবার আমি ডিফারেন্সিয়েট করতে চাই সবগুলোকে, দেখো একটু, সবগুলোকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে ডিফারেন্সিয়েশন চিহ্নটা দিচ্ছি, ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ 3x, এটা হলো ডিফারেন্সিয়েশন চিহ্ন, সবার সামনে দিলাম। হ্যাঁ, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy dx, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করো, ধ্রুবক আর চলক গুণ আছে, তো ধ্রুবকটা জাস্ট সামনে চলে আসবে, ধ্রুবকটা সামনে চলে আসবে। কাকে ডিফারেন্সিয়েট করবা? চলককে, চলককে x। কি বলছিলাম? x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 প্লাস 5 কি ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0। তাহলে বলো তো dy dx এর মান কত আসলো? dy dx এর মান আসছে 3। আর দেখো তো স্লপ বা m, ঢালের মান কত? ঢালের মান 3। তাহলে dy dx এর যে মান, ওটা কার মানকে নির্দেশ করে? ঢালের মানকে নির্দেশ করে কিনা? তো dy dx দিয়েও ঢাল বোঝায়। আমি আরো একটু ব্যাখ্যা করতে চাই, আর একটু দেখাই। মনে করো আমি তোমাকে বললাম যে 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0, এই সরল রেখার ঢাল বের করো, এই সরল রেখার ঢাল বের করো। তাহলে আমি একটু আগে যে সূত্র পড়াইছি, সূত্র অনুযায়ী ঢাল বের করার সূত্র ছিল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এর ঢাল হবে সরল রেখার কনসেপ্ট অনুযায়ী মাইনাস এক্স এর সহগ হলো 2, ওয়াই এর সহগ হলো 3, এটা আমরা অলরেডি জানি। এবার আসো আমি ডিফারেন্সিয়েট করে দেখতে চাই কত আসে। তা সবাইকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েশন অফ 2x প্লাস ডিফারেন্সিয়েশন অফ 3y মাইনাস ডিফারেন্সিয়েশন অফ 1 ইকুয়াল ডিফারেন্সিয়েশন অফ 0। এইদিকে দেখো, ধ্রুবক আর চলক গুণ অবস্থায় আসতে, ধ্রুবকটা জাস্ট বাইরে বের হবে, 2 সামনে চলে আসবে। এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 প্লাস ধ্রুবক আর চলক গুণ অবস্থায় আছে, 3টা বাইরে চলে আসবে। কাকে ডিফারেন্সিয়েট করবা? ওয়াই, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে এভাবে লিখে ডিওয়াই ডিএক্স মাইনাস 1 তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 লিখবো না, 0 কে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে এইরকম থাকতেছে। তাহলে এখানে থাকতেছে 3 ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা সমান লেখা যাবে মাইনাস 2, ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে মাইনাস 2/3। একটু স্লো পড়াচ্ছি আজকে, ফার্স্ট ক্লাস যেহেতু, অনেকে বুঝবা অনেকে বুঝবা না। আমি যদি বুঝি যে তোমরা ঠিকঠাক পারতেছো তাহলে ফার্স্ট হয়ে যাব, বুঝছো? কোনো সমস্যা নেই, একটু সবার বোঝার জন্য আজকে একটু স্লো পড়াচ্ছি। ডিওয়াই ডিএক্স এর মান মাইনাস 2/3, দেখো তো আমার ঢালের মান কত ছিল? ঢালের মান ছিল মাইনাস 2/3, তো ডিওয়াই ডিএক্স এর যে মান ওটা ঢাল বোঝায়।
এটার অ্যাকচুয়ালি প্রমাণটা কেমন, এটার ম্যাথমেটিক্যাল প্রমাণটা কেমন? ম্যাথমেটিক্যাল প্রমাণটা হচ্ছে এরকম, ধরো y ইকুয়াল mx প্লাস সি আমার কাছে আছে, ঠিক আছে? আমি সবাইকে ডিফারেন্সিয়েট করতে চাই, ডিফারেন্সিয়েশন অফ y ইকুয়াল ডিফারেন্সিয়েশন অফ, এটা না বুঝলেও কোনো সমস্যা নাই, এটা লাগবে না, জাস্ট ঢাল বের করা যায় বলে পড়াচ্ছি এটা। y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy dx। দেখো তো ধ্রুবক আর চলক গুণ অবস্থায় আছে কিনা, তাহলে ধ্রুবকটা কি হবে? জাস্ট সামনে চলে আসবে, m সামনে আসবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? x কে ডিফারেন্সিয়েট করলে 1, আর c তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে বলো dy dx সমান কি লেখা যায়? dy dx সমান লেখা যায় আমার m। তাহলে m কি বোঝায়? ঢাল। m আর dy dx সমান, তাহলে m যদি ঢাল বোঝায় dy dx ও ঢাল বোঝায়। তাহলে ঢাল বের করার আরেকটা উপায় হচ্ছে dy dx মানে ডিফারেন্সিয়েশন করা। এই পুরা 4টা নিয়ম, এর বাইরে আর কোনো নিয়ম নাই ঢাল বের করার। ঢাল বের করার টোটাল নিয়ম হলো 4টা। আমি একটু সামারি করে দিতে চাই, সামারি করে নাও একটু। এইচএসসি 29 প্রেজেন্ট হয়ে গেছে, বাপরে। সামারি করে দিতে চাই। এক নাম্বার ফার্স্ট তোমাকে আমি পড়াইছি, যদি কোণ দেওয়া থাকে, কোণ দেওয়া থাকলে ঢাল m বের করার সূত্র হচ্ছে tan থিটা। এখানে কন্ডিশন কার উপরে? কন্ডিশন হচ্ছে থিটার উপরে। থিটাটা কার সাথে কোণ? থিটাটাকে অবশ্যই হইতে হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। থিটাটাকে অবশ্যই হইতে হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। 1 নাম্বার ছিল এটা, কোণ দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র tan থিটা। 2 নাম্বার, যদি দুটি বিন্দু দেওয়া থাকে, দুটি বিন্দু হতে ঢাল m সমান, বাংলা মনে রাখবা, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। বাংলা মনে রাখবা, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, যদি দুটি বিন্দু দেওয়া থাকে। 3 নাম্বার, সরল রেখার সমীকরণ যদি দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, সমীকরণ হতে ঢাল বাংলা মনে রাখবা, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এবং 4 নাম্বার, যেটা লাগবে না তোমার, ঢাল m ইকুয়াল লেখা যায় dy dx। ডিফারেন্সিয়েট করেও ঢাল বের করা যায়। এই হচ্ছে ঢাল বের করার মোট 4টা নিয়ম। ঢাল বের করার মোট 4টা নিয়ম হলো এখানে। এখন কথা হচ্ছে, তুমি ঢাল ধরো বের করতে পারলা, ভালো করে শোনো, এই কথাটা ভালো করে শোনো। তুমি সূত্র জেনে ঢাল বের করতে পারলা, এখন তোমাকে এইটা বুঝতে হবে ঢাল মানে বুঝায়টা কি। কোন একটা সরল রেখার ঢাল তুমি বের করলা 1, কোন একটা সরল রেখার ঢাল বের করলা 2/3, কোন একটা সরল রেখার ঢাল বের করলা -5, আবার কোন সরল রেখার ঢাল বের করছিল অসংজ্ঞায়িত। তো এই যে ঢাল বের করলা, ঢালের মান, এই প্রত্যেকটা মান দ্বারা কি বোঝায়? ভালো করে শোনো, ঢাল বোঝায় হচ্ছে কোনো একটা রেখা ভূমি হতে কতটুকু উঁচুতে থাকে, বা ভূমির তুলনায় কতটুকু ঢালু, ভূমির তুলনায় কতটুকু বাঁকা, একটা রেখা কতটুকু ঢালু, এটা বোঝায় ঢাল দিয়ে। কি রকম একটু খেয়াল করো, তোমাকে আমি একটু বুঝাই দিই ঢালের মিনিংটা অ্যাকচুয়ালি কি। ঢাল দিয়ে প্র্যাকটিক্যালি কি বোঝায় এটা একটু বুঝে নাও। তোমাকে আমি বললাম একটা সরল রেখা একদম এক্স অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে একদম। তাহলে এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে? 0 ডিগ্রি কোণ করছে। তা
তাহলে আমি যদি তোমাকে বলি এই সরলরেখাটার ঢাল কত, এই সরলরেখার ঢাল বের করার সূত্র হচ্ছে tan 0। tan 0 ডিগ্রির মান কত? tan 0 ডিগ্রির মান হলো 0। তোমাকে আমি যদি বলি একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই সরল রেখাটার ঢাল কত? ঢাল হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1/√3কে দশমিকে যদি লিখি, দশমিকে লেখা যায় 0.57। একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করছে, 45 ডিগ্রি কোণ করছে। তোমাকে যদি বলি এর ঢাল কত, এর ঢাল হচ্ছে m ইকুয়াল tan 45 ডিগ্রি, এবং tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তোমাকে আমি যদি বলি একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করছে, তাহলে এর ঢাল বের করার সূত্র হলো m ইকুয়াল tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। √3কে যদি দশমিকে লেখো, দশমিকে হবে 1.73, এরকম হবে। এবার একটু দেখো প্র্যাকটিক্যালি কি বোঝায়, তোমাকে আমি একটু বুঝাই দিই। এই সরল রেখাটাকে তুমি একটা সোজা তক্তা চিন্তা করো, একটা সোজা তক্তা চিন্তা করো, এবং এই তক্তাটা, সরল তক্তাটার উপরে আমি এই মার্কারটা রেখে দিতে চাই। এই মার্কারটার পড়ে যাওয়ার কি কোনো চান্স আছে? এখান থেকে কি মার্কারটা পড়বে? পড়বে না। কিন্তু তার মানে পড়বে না মানে কি, এটা যেটার উপরে রাখছি, যে সরল তক্তার উপর রাখছি, ওই তক্তাটা কিন্তু ঢালু নয়, ঢালু হওয়ার পরিমাণ 0, ঢালু নয়। এবার এই তক্তাটাকে আমি যদি একটু উপরে তুলি এবং এটাকে যদি এখানে রেখে দেই, আগের তুলনায় পড়ে যাওয়ার চান্স কিন্তু একটু বাড়ছে। আগের তুলনায় পড়ে যাওয়ার চান্স বাড়ছে মানে কি, এটা ঢালু হওয়ার চান্স বাড়ছে। দেখো তো ঢালের পরিমাণ 0 থেকে বেড়ে 0.5 হয়েছে কিনা। আবার তক্তাটাকে যদি আমি আরো উপরে তুলি, তাহলে দেখো তো পড়ে যাওয়ার চান্স আরো বেড়ে গেছে কিনা। তার মানে কি এই তক্তাটা আরো বেশি পরিমাণে খাড়া হয়ে গেছে, বেশি পরিমাণে ঢালু হয়েছে। তার মানে দেখো ঢালের পরিমাণ 0.5 থেকে 1 হয়েছে, বাড়ছে কিনা। আমি এটাকে যদি আরো এইভাবে রাখি, তাহলে দেখো একেবারে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, তার মানে কি আরো ঢালু হয়ে গেছে, এবং ঢালের পরিমাণ দেখো এখান থেকে আরো বাড়ছে। তার মানে যার ঢাল যত বেশি সে তত ঢালু বা সে তত উঁচুতে থাকে। আবার একটু খেয়াল করে দেখো, তোমাকে আমি যদি বলি এইটার উপরে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এর ঢাল কি অসংজ্ঞায়িত না? এর ঢাল অসংজ্ঞায়িত। এর ঢাল অসংজ্ঞায়িত মানে কি বুঝায়? এর ঢাল অসংজ্ঞায়িত মানে বুঝায় আমি এই যে তক্তাগুলোর উপরে মার্কারটা রাখতে পারতেছিলাম, এখানে কি আমি মার্কার রাখতে পারবো? আমি এখানে মার্কার অ্যাকচুয়ালি ভাইয়া রাখতেই পারবো না। তো মার্কার যদি রাখতেই না পারি, আমি ঢাল হিসাব করব কিভাবে? এই কারণে ওইখানে ঢালু হওয়ার পরিমাণটা অসংজ্ঞায়িত, নির্ণয়যোগ্য নয়। কথা কি বুঝছো? আরেকটা কথা বলি, এটা একটু বাংলায় লিখে নিবা খাতায়। যার ঢাল যত বেশি সে তত উঁচুতে থাকে, সে তত খাড়া। এই যে খেয়াল করে দেখো, এই দুটা রেখার মধ্যে, এই দুটা রেখার মধ্যে ঢাল বড় কার? ঢাল বড় হলো 0.57। দেখো এই রেখাটা উঁচুতে আছে। এই দুটার মধ্যে ঢাল বড় বেশি কার? ঢাল বেশি হলো 1। 1-এর যে রেখাটা ওটা উঁচুতে আছে। এই দুটার মধ্যে ঢাল বেশি কার? 1.73। ওই 1.73 রেখাটা উঁচুতে থাকবে। এই কথাটা বাংলায় লিখে নিবা খাতায়। যার ঢাল যত বেশি সেই রেখাটা তত উঁচুতে থাকবে। কথা কি বুঝছো? কথা বুঝছো? যার ঢাল যত বেশি সেই রেখাটা তত উঁচুতে থাকবে। আর্জেন্টিনা, একমাত্র দল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ছাড়া আর কোনো দল নাই। খেলা হবে আজকে 4টায়। এবার একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যে প্রথমে দিতে পারবে তার জন্য একটা গিফট থাকবে। ঢাল পড়াইছি, এবার এখান থেকে প্রথম প্রশ্ন দেখি, যে উত্তর দিতে পারবে তার জন্য একটা গিফট থাকবে, জার্সি গিফট থাকবে। কোশ্চেন, 2x minus 5y plus 3 equal 0 সরল রেখাটি, তুমি কি মনে করছো যে আমি নির্ণয় করতে দিব ঢাল কত? না, সরল রেখাটি 1 নাম্বার ক্রমবর্ধমান, 2 নাম্বার ক্রমহ্রাসমান,
3 নাম্বার আনুভূমিক, 4 নাম্বার উলম্ব। দেখি উত্তর দাও তো, রেখাটা কেমন? ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, আনুভূমিক, উলম্ব। পোলাপাইন উত্তর দিতেছে 2/5, 2/5। আমি ঢাল জিজ্ঞেস করছি, আরেকজন উত্তর দিতেছে ভুল করে -2/5। আমি ঢাল জিজ্ঞেস করি নাই তো, আমি জিজ্ঞেস করছি এটা। উত্তর দাও। না রে বাবা, ঢাল তো চাই নাই। আরেকজন লিখতেছে ঢাল 1। ও ঢাল 1 না, অ্যান্সার 1 লিখছে। ফার্স্ট ফার্স্ট লিখছে হচ্ছে আবু সিয়াম। আবু সিয়ামকে আমি একটা জার্সি গিফট করে দিব। আবু সিয়াম, আবু সিয়াম পাচ্ছ একটা জার্সি। অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে 1। আসো বুঝায় দেই, একটু ধৈর্য ধরো। আমি শুরুতেই তোমাকে একটা কনসেপ্ট লিখে নিতে বলছিলাম। কনসেপ্টটা ছিল এরকম যে লিখে নিতে বলছিলাম এখানে কোনো একটা সরল রেখার ঢাল যদি পজিটিভ হয়, রেখা যাবে বিজোড় চতুর্ভাগ দিয়ে। বলছিলাম না, ঢাল যদি পজিটিভ হয় রেখা যাবে বিজোড় চতুর্ভাগ দিয়ে। ঢাল যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে জোড় চতুর্ভাগ দিয়ে যাবে। এটা বলছিলাম কিন্তু আমি তোমাকে, এটা তোমাকে আমি বলছিলাম। এবার তাকাও একটু, বিজোড় হলে, ঢাল পজিটিভ হলে বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে, বলছিলাম কিনা? তাহলে আমি একটু এই রেখাটার ঢাল বের করব। এম এর মান হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, ঢাল হলো 2/5, তাই না? ঢাল হলো 2/5। ঢাল পজিটিভ না নেগেটিভ? ঢাল হলো পজিটিভ। তাহলে পজিটিভ হলে কোন চতুর্ভাগ দিয়ে যাবে? বিজোড় না জোড়? ঢাল পজিটিভ হলে রেখাটা বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে, তাই না? বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে, রেখা এইভাবে যাবে, বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে। এখন খেয়াল করো, কোনো একটা রেখা, যে কোনো রেখা, সরল রেখা হোক বক্ররেখা হোক, এই রেখাকে অবজার্ভ করতে হয় বাম থেকে ডানে। মানে বাম থেকে ডানে কি হয়েছে? বাম থেকে ডানে কি হয়েছে? বাম থেকে ডানে কি হয়েছে? ক্রমবর্ধমান কিনা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কেন বাম থেকে ডানে আমি কেন দেখব? বাম থেকে ডানে এই কারণে দেখতে হয়, বাম থেকে ডানে এক্স এর মানটা বাড়ে। বাড়ে না? এক্স এর মান 0, 1, 2, 3, এক্স এর মান বাড়ে। তো আমরা দেখি এক্স এর মান বাড়ার সাথে সাথে ওয়াই এর মানটা বাড়তেছে না কমতেছে? তো তুমি এখানে খেয়াল করে দেখো, এইখানে এক্স এর মান যখন 0 ছিল ওয়াই এর মানটা এতখানি, এক্স এর মান যখন বাড়তেছে ওয়াই এর মান এতখানি, এক্স এর মান বাড়লে ওয়াই এর মান এতখানি, এক্স এর মান যদি আরো বাড়াই ওয়াই এর মান আরো বাড়তেছে। তাহলে খেয়াল করো, আমি যখন বাম থেকে ডানের দিকে দেখতেছি তাহলে ফাংশনটা উপরের দিকে উঠতেছে। উপরের দিকে উঠতেছে মানে কি? ফাংশনটা ক্রমবর্ধমান। ফাংশনটা মানে সরল রেখাটা ক্রমবর্ধমান। তাহলে অ্যান্সার হবে 1। আবু সিয়াম, আমাকে মেসেঞ্জারে নক দিবা, তুমি একটা টি শার্ট পাবা। ওকে, আমি একটু এই পুরা ব্যাপারটা তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই। পুরা ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো একটু এদিকে তাকাও। বেশি বড় হয়ে গেছে। কখন উলম্ব হবে, কখন আনুভূমিক হবে, কখন ক্রমবর্ধমান হবে, কখন ক্রমহ্রাসমান হবে, পুরা ব্যাপারটাই আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো, যাদের বুঝতে সমস্যা আছে আমি সামারি বলে দিচ্ছি। না, বিরক্ত হয়ে গেলাম।
আচ্ছা এখানেই বলে দিচ্ছি, দেখো এটা একটা, এটা একটা, আরেকটা লাগবে, চারটা, চারটা কেস হয় টোটাল, টোটাল কেস হয় চারটা। খেয়াল করো, এদিকে তাকাও। তোমাকে যদি বলি কোনো একটা সরল রেখা, ঢালের মান এম পজিটিভ, ঢালের মান যদি পজিটিভ হয় তাহলে রেখাটা বলছিলাম আমি বিজোড় চতুর্ভাগ দিয়ে যাবে। বিজোড়, বিজোড় মানে কত কত, 1 আর 3 দিয়ে যাবে। তুমি 1 আর 3 দিয়ে গেলে তাকাও তো, বাম থেকে যখন ডানে যাচ্ছ, বাম থেকে যখন ডানে যাচ্ছ রেখাটা কি হচ্ছে, ক্রমবর্ধমান কিনা, হয় ক্রমবর্ধমান বলবা, নাহলে বলবা রেখাটা ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী অথবা ক্রমবর্ধমান। ঢালের মান যখন পজিটিভ হবে ঊর্ধ্বগামী। এবার আসো, যদি ঢালের মান নেগেটিভ হয়, আমি তোমাকে এর আগে বলছিলাম, শুরুতে যখন পড়ানো শুরুর সময় বলছিলাম, ঢালের মান যখন নেগেটিভ হয়, ঢালের মান যখন নেগেটিভ হয় রেখার জোড় চতুর্ভাগ দিয়ে যায়, 2 আর 4 দিয়ে যায়, জোড় চতুর্ভাগ দিয়ে যায়। তাহলে জোড় চতুর্ভাগ দিয়ে যায়, এরকম করে যাবে। কখন এরকম করে যাবে, ঢালের মান যখন নেগেটিভ, রেখা জোড় চতুর্ভাগ দিয়ে যাবে। এখন তুমি জোড় চতুর্ভাগ দিয়ে গেলে খেয়াল করো, বাম থেকে যত ডানের দিকে যাচ্ছ, বাম থেকে ডানের দিকে গেলে রেখা কি হচ্ছে, নিম্নগামী হচ্ছে কিনা, নিম্নগামী বলতে পারো, ক্রমহ্রাসমান বলতে পারো। রেখা নিম্নগামী অথবা ক্রমহ্রাসমান। পজিটিভ হলে, সহজ কথা, পজিটিভ হলে বাড়বে ঊর্ধ্বগামী, নেগেটিভ হলে কমবে। এবার তুমি আমাকে ভাই বলো যে একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল, তোমাকে আমি বললাম একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করবে, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করবে। এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করলে এর ঢাল হবে tan 0। tan 0 এর মান কত, 0। tan 0 এর মান যদি 0 হয়, tan 0 এর মান যদি 0 হয় তাহলে ঢালের মান হলো 0। ঢালের মান 0 হলে রেখাটা কি, দেখো তো আনুভূমিক না, এই ধরনের রেখাকে আমরা বলি আনুভূমিক, এই ধরনের রেখাকে আমরা বলি আনুভূমিক। এবং ধরো একটা রেখা এই অবস্থায় আছে, এরকম হয়ে আছে, হ্যাঁ, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে। তা 90 ডিগ্রি কোণ করলে এর ঢালের মান কি হবে, tan 90। tan 90 এর মান কি, অসংজ্ঞায়িত। tan 90 এর মান কি, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত হলে তুমি খেয়াল করো তো, রেখাটা এক্স অক্ষের উপরে কি লম্ব না, এটা এই ধরনের রেখাকে আমরা বলি উলম্ব। তাহলে এটা তুমি একটু সামারি আকারে লিখে নাও, পজিটিভ হলে বাড়বে, নেগেটিভ হলে কমবে, 0 হইলে আনুভূমিক, অসংজ্ঞায়িত হইলে উলম্ব। তাহলে কোশ্চেন কিভাবে থাকবে তোমাকে একটু বলি। ধরো তোমাকে বলবে 2x মাইনাস 3 ইকুয়াল 0, এই রেখাটি দেখতে কেমন, এই রেখাটি দেখতে কেমন, তাহলে তুমি এর ঢাল বের করবা। ঢাল বের করার সূত্র কি, মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ হলো 2 বাই ওয়াই এর সহগ, ওয়াই আছে, ওয়াই কোথায় নাই, ওয়াই এর সহগ কত, 0, সামথিং ডিভাইডেড বাই 0, অসংজ্ঞায়িত। আর ঢাল যদি অসংজ্ঞায়িত হয় রেখা দেখতে কেমন হবে, রেখা দেখতে হবে উলম্ব। তোমাকে বলবে এরকম 5x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল 0, রেখাটি দেখতে কেমন, রেখাটি দেখতে কেমন এটা বোঝার জন্য তোমাকে ঢাল বের করা লাগবে। ঢাল m সমান মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত 5 বাই ওয়াই এর সহগ কত 4। পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ হলে কি নিম্নগামী, নেগেটিভ হলে নিম্নগামী, সহজ কথা। পজিটিভ হলে ঊর্ধ্বগামী, নেগেটিভ হলে নিম্নগামী। তাহলে চারটা কথা বলছি, প্লাস মানে বাড়বে, মাইনাস মানে কমবে, ঢাল 0 মানে আনুভূমিক, ঢাল অসংজ্ঞায়িত মানে উলম্ব। এবার আসো, বোর্ড পরীক্ষায় বা ভার্সিটিগুলোতে ঢাল থেকে কি টাইপের প্রশ্ন আসে, বা ঢাল যে এতক্ষণ থেকে পড়তেছি আমরা, ঢালের অ্যাকচুয়াল প্রশ্ন কেমন। ঢাল দিয়ে কোণ নির্ণয় করা হয়, বুঝছো কথা, ঢাল দিয়ে দুটা রেখার মধ্যবর্তী কোণ বের করা হয়। কি রকম দেখো, তোমাকে কোশ্চেন বলবে এরকম, কোশ্চেন বলবে এরকম যে সাপোজ √3x
-3y প্লাস 5 ইকুয়াল 0, এটা একটা রেখা, ও x মাইনাস y প্লাস 3 ইকুয়াল 0, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কোশ্চেন এটা, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এখন দুটা রেখার মধ্যবর্তী কোণ কত এটা বের করার তোমাকে আমি শর্টকাটে নিয়ে যাব। শর্টকাটে যাওয়ার আগে আমি একটু পুরো প্রসেসটা দেখতে চাই। পুরো প্রসেসটা হচ্ছে এরকম, প্রথম যে সরল রেখা আছে এই সরল রেখা থেকে আমি আগে ঢাল বের করব। ধরো এর ঢাল মনে করতেছি m1, ঢাল বের করার সূত্র কি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ঠিক আছে? এটা আচ্ছা, ঢাল m সমান আমি কি tan থিটা জানি না? তাহলে m1 এর পরিবর্তে আমি লিখব tan থিটা 1 ইকুয়াল, এটা আসবে 1/√3। tan থিটা 1 সমান tan কত ডিগ্রির মান 1/√3 বলো? tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে থিটা 1 এর মান হচ্ছে 30 ডিগ্রি। কথা বুঝো? এটা দিয়ে বোঝায় প্রথম যে রেখাটা আছে ওই প্রথম রেখাটা কোণ করে 30 ডিগ্রি। কার সাথে কোণ করে? tan এর পরে যে থিটা ওটা কি x অক্ষের ধনাত্মক দিক না? x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে। আমি একটু প্রথম রেখাটা আঁকি, প্রথম রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রথম রেখাটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি, ঠিক আছে? এবার আসো দ্বিতীয় রেখা। দ্বিতীয় রেখার ক্ষেত্রে আমি ঢাল বের করব, m2 ধরো ঢাল, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। m2 এর পরিবর্তে আমি লিখতেছি tan থিটা 2, tan থিটা 2 এর মান হচ্ছে 1। tan কত ডিগ্রির মান 1? tan কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান 1, তাই না? tan 45 ডিগ্রির মান 1, তাহলে থিটা 2 এর মান হবে 45 ডিগ্রি, তাই কি না? থিটা 2 এর মান হবে 45 ডিগ্রি। তাহলে দ্বিতীয় রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আসো দ্বিতীয় রেখাটা কি? দ্বিতীয় রেখাটা মনে করো এরকম, যদিও একই বিন্দু দিয়ে যাবে না, আমি তোমার বোঝার সুবিধার জন্য একই বিন্দু দিয়ে আঁকতেছি। দ্বিতীয় রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। এই যে এই কোণটা হলো 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। দ্বিতীয় রেখাটা সবুজ কালারের রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ করো। তা রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কি এতখানি না? তা রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটা দেখো তো পুরা কোণটা কত? 45, ছোট কোণটা কত? 30। 45 থেকে 30 বাদ দিলে কত? 15 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 15 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। বুঝছো কথা? এবার আমি তোমাকে সহজভাবে বুঝাই। সহজ সিস্টেমটা হলো, প্রথম রেখার ঢাল থেকে কোণ বের করবা, দ্বিতীয় রেখার ঢাল থেকে কোণ বের করবা, বড় কোণ থেকে ছোট কোণ বাদ দিবা, তাহলে অ্যান্সার আসবে। চিত্র আঁকানোরও কোনো দরকার নেই। প্রথম রেখার ঢাল থেকে কোণ বের করবা, দ্বিতীয় রেখার ঢাল থেকে কোণ বের করবা, বড় কোণ থেকে ছোট কোণ বাদ দিবা, তাইলে অ্যান্সার আসবে। ঠিক আছে, আমি আরো একটা দেখাই। ধরো এরকম আছে, কোশ্চেন হচ্ছে 3x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল 0 ও 5y 5x 3x মাইনাস 2 ইকুয়াল 0, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে কি বলছি? প্রথম রেখার ঢাল থেকে কোণ বের করবা। তাহলে প্রথম রেখার ঢাল বের করি। প্রথম রেখার ঢাল মাইনাস
এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে m1 সমান আমি লিখতে পারি tan থিটা 1, এটা সমান আসে -1। মনে আছে তোমার tan কত ডিগ্রির মান -1? tan কত ডিগ্রির মান -1 বলো তো? শোনো একটু, এটাও একটু শিখে নেওয়া জরুরি। এদিকে তাকাও, অনেকে জানো না, ম্যাক্সিমামই জানো না, 95% জানো না এখান থেকে কোণ বের করে কিভাবে। শোনো, থিটা 1 সমান যদি এইভাবে লিখো tan ইনভার্স -1, ক্যালকুলেটরে তুমি যদি এইটা দাও, ক্যালকুলেটরে তোমার থিটা 1 এর মান দেখাবে -45 ডিগ্রি। বুঝছো কথা? যেটা আমরা কখনো নিব না, 135 ডিগ্রি অ্যান্সার। হ্যাঁ, তো -1 দিলে ক্যালকুলেটরে এটা দেখায়, তাহলে ক্যালকুলেটরে ঠিকঠাক দেখাবে কিভাবে? তুমি না হয় -1 আছে বলে তুমি জানো হচ্ছে 135 ডিগ্রি, তোমার কাছে যখন -2/3 থাকবে তখন কিন্তু আর তুমি বলতে পারবে না কত কোণ। তো নিয়ম শোনো, যদি যদি ট্যান ইনভার্সের পরে নেগেটিভ কোনো মান থাকে, সেক্ষেত্রে কোণ অ্যাকচুয়ালি কত ওটা বের করার নিয়ম হচ্ছে এরকম করে, 180 ডিগ্রি থেকে তুমি বাদ দিবা, এটাই কিন্তু পজিটিভটা। 180 ডিগ্রি থেকে বাদ দিবা, এটাই কিন্তু পজিটিভটা। পজিটিভ মানে কত? +1 বাদ দিবা, 180 ডিগ্রি থেকে বাদ দিবে, এটাই কিন্তু পজিটিভ করে। তাহলে থিটা 1 এর মান 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স 1 মানে কত ডিগ্রি? ট্যান ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। 180 থেকে 45 যদি বাদ দাও থাকবে হলো 135 ডিগ্রি। হ্যাঁ, 135 ডিগ্রি প্রথমটার কোণ। এবার আসো দ্বিতীয়টার ঢাল থেকে কোণ বের করো। দ্বিতীয়টার ঢাল বের করো। দ্বিতীয়টার ঢাল হচ্ছে m2 ইকুয়াল মাইনাস এক্স এর সহগ 3 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ 0। তাহলে tan থিটা 2 ইকুয়াল অসংজ্ঞায়িত, না সামথিং ডিভাইডেড বাই 0, অসংজ্ঞায়িত। তাহলে বলো তো tan কতর মান অসংজ্ঞায়িত? তাহলে থিটা 2 এর মান আসবে 90 ডিগ্রি, তাই না? তাহলে প্রথমটা থেকে কোণ পাইছো, দ্বিতীয়টা থেকে কোণ পাইছো, এখন তোমাকে বলছে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই দুটা রেখার মধ্যবর্তী কোণ কিভাবে পাবা বলছি? দুটা রেখার মধ্যবর্তী কোণ পাবা, বড় কোণ থেকে ছোট কোণটা বাদ দিতে হবে। 135 ডিগ্রি থেকে বাদ দিতে হবে 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে এই দুটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই দুটা রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। আবার একটু বলি, আরে আচ্ছা একটা বের করে দাও তো, টি-শার্ট, এই যে টি-শার্ট, দেখো এই কোশ্চেনের মধ্যে টি-শার্ট আছে। 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0 ও x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা একটু বের করে দাও তো। এই রেখা দুটার মধ্যবর্তী কোণ কত? এই দুটা রেখার মধ্যবর্তী কোণ কত বের করো। কত ডিগ্রি তাই বলো, কত ডিগ্রি তাই বলো, কত ডিগ্রি? কত ডিগ্রি বলো? 15.27 একজন বলছে, 15.26 আরেকজন বলছে,
আচ্ছা, ফার্স্ট কে বলছে সে পাবে টি শার্ট, ফার্স্ট কে বলছে দেখতে হবে। তো এটা এরকম হবে, দেখো একটু। ফার্স্ট যে আমি দেখি নাই কমেন্ট, আমি দেখব, দেখার পরে ফার্স্ট যে বলছে তাকে দিব আর কি। এম ওয়ান হচ্ছে -2/3, এম ওয়ান সমান হচ্ছে tan থিটা ওয়ান, tan থিটা ওয়ান হচ্ছে -2/3, তাহলে থিটা ওয়ানের মান হচ্ছে tan ইনভার্স -2/3। এটা যদি ক্যালকুলেটরে বের করতে চাও তাহলে প্রথমটার কোণ বের করতে হবে এভাবে, 180 মাইনাস tan ইনভার্স +2/3, এখান থেকে একটা কোণ পাবা, এবং এখান থেকে m2 ইকুয়াল -1/3, m2 সমান আমরা লিখব tan থিটা টু, tan থিটা টু সমান -1/3, থিটা টুর মান হচ্ছে tan ইনভার্স -1/3, আর এখান থেকে থিটা টুর মান বের করার উপায় হচ্ছে 180 মাইনাস tan ইনভার্স 1/3, এখান থেকে একটা কোণ পাবা, কোন একটা কোণ পাবা। তো তোমার মধ্যবর্তী কোণ যেটা হবে থিটা ওয়ান, মধ্যবর্তী কোণ হবে থিটা যদি ধরি, থিটা হলো থিটা ওয়ান মাইনাস থিটা টু, 167 সামথিং একটা আসবে, এবং 15.26 একটা আসবে, 15 সামথিং একটা, 167 সামথিং একটা। লাস্ট একটা হোমওয়ার্ক দিব, এটা একটু ট্রাই করবা, এটা বলে আজকের ক্লাস শেষ করব। একটা হোমওয়ার্ক দিব, কোশ্চেন লিখে নাও, এটা একটু ট্রাই করবা। কোশ্চেন হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0, x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0 ও 2x মাইনাস 3 ইকুয়াল 0 রেখা তিনটির অন্তর্গত কোণ কত? এটা হোমওয়ার্ক, এবং এখানে অ্যান্সার কিন্তু একটা আসবে না, তোমাকে একটু বলবে, এখানে অ্যান্সার আসবে তিনটা। অ্যান্সারটা বের করবা, এবং তোমার কাজ হচ্ছে টি শার্ট গেল হচ্ছে দুইটা, হ্যাঁ, দুটা উত্তর দিছে দুইজন, একটা দেখছি আর একটা দেখি নাই, দেখবো, দেখে সেটা তাকে আমি নক দিব, নক দিয়ে বলবো টি শার্ট দুইটা, আর বাকি তিনটা টি শার্ট, টোটাল 5টা টি শার্ট দিব, বাকি 3টা টি শার্ট দিব তাদেরকে যারা এই পুরা লেকচারটা নোট করবে, নোট করে গ্রুপে আপলোড দিবে, পুরা লেকচারটা নোট করবে এবং গ্রুপে আপলোড দিবে, এবং সেই লেকচারে এই ম্যাথটা অবশ্যই থাকতে হবে। এই ম্যাথটা যদি সলভ করতে পারো, তার মধ্যে থেকে বাছাই করে র্যান্ডমলি, হয়তো লটারি করব, করে যে কোনো 3জনকে, ওই যারা যারা নোট সাবমিট করবা তাদের মধ্যে থেকে বাকি 3জনকে টি শার্ট দিব। এই হচ্ছে মোটামুটি পড়াশোনা। এখন আমাকে বলো পড়া কতটুকু বুঝলা? অনেকের তো ফার্স্ট ক্লাস ছিল আজকে, অনেকের ফার্স্ট ক্লাস ছিল আজকে, পড়া কতটুকু বুঝলা আমাকে একটু বলো, কতটুকু বুঝলা? রেদোয়ান্স মেথড এই গ্রুপে আপলোড দিতে হবে, রেদোয়ান্স মেথড। তো আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কতটুকু পড়া বুঝলা। আজকে আমি এই পর্যন্তই শেষ করতেছি।